কিন্তু পেহেলগামের বেতাব ভ্যালি শুধুমাত্র খোলা, আরু ভ্যালি, চন্দনওয়ারি, আপনার বৈষ্ণব ভ্যালি এগুলো কিন্তু বন্ধ। এছাড়া ইউজমার্গ এমনকি দুধপাত্রি এগুলো কিন্তু বন্ধ, শুধু খোলা রয়েছে সোনমার্গ এবং গুলমার্গ শ্রীনগরের অংশ। 39 জনকে নিয়ে 22 এপ্রিল দেবাশিস দাদের পেহেলগামেই থাকার কথা, বৈষ্ণব ভ্যালিতেই যাওয়ার কথা। ভাগ্যের কি পরিহাস, কোনো কারণে সেই জিনিসটা টাইমটা চেঞ্জ হয়ে গেল। चाहे वो हाउस बोट वाला हो, चाहे वो ऑटो वाला हो, चाहे वो गाड़ी वाला हो, चाहे वो शॉप वाला हो, सब पब्लिक जो यहाँ की कश्मीर की है, हम पूरा कोऑपरेट करते हैं टूरिस्ट लोगों के साथ। হোটেলগুলোতে ভাড়া কিন্তু কম, যে হোটেলে ভাড়া সিজনে 4000-5000 অবধি হয়, সেই হোটেলের রুমগুলোর মধ্যে 1200-1500 টাকাতেই দিয়ে দেবে। একদিকে উপরে হেলিকপ্টার যাচ্ছিল, আর একদিকে নিচে আর্মির মুভমেন্ট হচ্ছিল, অ্যাম্বুলেন্স আর্মি মানে একদম आर्म्स एंड एमिनेशन सज्जित भावे, মানে इसको अंदर से देखना होता है। अच्छा, ये इसकी औकात होती है अंदर से। टूरिस्ट भी ठीक आ रहा है, लगभग दिन से दिन बढ़ता जा रहा है ना। পাহাড় ভালোবাসা মানুষদের কাছে কাশ্মীর বরাবরই তার প্রাকৃতিক সৌন্দর্যের কারণে ভূস্বর্গ, কিন্তু এই ভূস্বর্গেই কিছু বিচ্ছিন্নবাদী মানুষের কারণে বারংবার কাশ্মীরের বিভিন্ন জায়গায় ঘটেছে রক্তপাত। তবে পর্যটক ও পর্যটন কোনোটাই থেমে থাকবে না। আগামী দিনে আমরা আবারও অবশ্যই যাব কাশ্মীর ঘুরতে। তবে এখন আপনাদের অনেকের মনেই রয়েছে প্রশ্ন, এখন কাশ্মীরের কোন কোন জায়গা খোলা, এখন কাশ্মীর যাওয়া কতটা সেফ? আর সেই জন্যই আজকের এই গোটা পর্ব, যেখানে আপনাদের সঙ্গে ভাগ করে নেব গত সপ্তাহে আমার এই পরিস্থিতিতে যাওয়া শ্রীনগর ও সোনমার্গ ঘোরার গল্প, আর সাথেই দেবাশিসদার মুখে শুনবো 22 এপ্রিল পেহেলগামে থাকার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব। সুপ্রভাত কাশ্মীর। আমরা রয়েছি এখন কাশ্মীরের অন্যতম প্রধান আকর্ষণ এবং মধ্যমণি শ্রীনগরে। তবে আজকে শ্রীনগরের আবহাওয়া দেখলাম বেশ খানিকটা খারাপ, বেশ সকাল থেকে দেখলাম মেঘ করেছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। আচ্ছা, 22 এপ্রিলের পর কেটে গেছে দুখানা মাস, ধীরে ধীরে করে ছন্দে ফিরছে ভূস্বর্গ কাশ্মীর। তবে বাঙালিদের মনে এখন রয়েছে বা পর্যটকদের মনে এখন রয়েছে নানান প্রশ্ন, নানান আশঙ্কা, ভয়, যে এখন কাশ্মীর যাওয়া কতটা ঠিক হবে, কাশ্মীরে কোন কোন জায়গা খোলা রয়েছে, কাশ্মীর যাওয়া এখন কি আদৌ সেফ? সমস্ত কিছু প্রশ্নের উত্তর দেবো আজকের এই পর্বে। যদিও বিগত প্রায় 10-12টা দিন আমি ঘুরেছি অফবিট হিমাচল এবং অফবিট লাদাখের নানান অংশ, তাও লাস্ট 3-4 দিন আমি কিন্তু কাটিয়েছি এই কাশ্মীরের নানান অংশে। গিয়েছি সোনমার্গ, রয়েছি শ্রীনগরে। তো আজকের এই গোটা পর্বে আপনাদের ঘুরিয়ে দেখাবো শ্রীনগর। না, আগের ভ্রমণ গাইডের মতো শ্রীনগর আজ ঘুরবো না, ঘুরিয়ে দেখাবো কতটা পর্যটন শিল্পে আবার জোয়ার আনতে পারছে এই কাশ্মীর। এখন আপেলের সিজন নয়, টিউলিপের সিজন নয়, এখন গরমের ছুটিও শেষ, তা সত্ত্বেও আদৌ কি পর্যটকরা আসছে এখন শ্রীনগর কাশ্মীর ঘুরতে, সেটাই এখন ঘুরবো। তবে একটা জিনিস আমি দেখলাম, বুঝলাম, কাশ্মীরের এখন নানান অংশ কিন্তু বন্ধ। যেমন পেহেলগামের বৈষ্ণব ভ্যালি, আরু ভ্যালি বন্ধ, খোলা রয়েছে শুধুমাত্র বেতাব ভ্যালি। বন্ধ গুরেজ ভ্যালি, বন্ধ ইউজমার্গ, দুধপাত্রি, খোলা রয়েছে শুধুমাত্র শ্রীনগরের নানান অংশ, সোনামার্গ এবং গুলমার্গ। হ্যাঁ, গুলমার্গের রূপওয়েও কিন্তু খোলা। আমাদের হোটেল সিটি গ্রেস, এই হচ্ছে হোটেলের এন্ট্রেন্স, এবং এই হোটেলেই আমরা কিন্তু রয়েছি। আমাদের এই হোটেলেই আগামী দিনে আমাদের যে লাদাখ গ্রুপ ট্রিপ হবে বা কাশ্মীর গ্রুপ ট্রিপ হবে, সেই গ্রুপ ট্রিপে কিন্তু আমরা এখানেই আপনাদের রাখবো। সকালের জলখাবারের পর্ব মিটিয়ে আমরা রওনা দিলাম শ্রীনগর শহরকে ঘুরে দেখতে। এর আগে বেশ কয়েকবার কাশ্মীর ঘোরার সুবাদে আমরা ঘুরেছিলাম শ্রীনগর শহর। তবে আজ আমরা প্রথমেই যাচ্ছি এখন শালিমার বাগ। শালিমার বাগ দেখে আমরা আজ সারাদিনে ডাল লেক যাওয়ার আগে ঘুরে দেখব বেশ কয়েকটা আরো বাগান। তবে এখন দেখলাম সকালবেলা ডাল লেকের পাশে পর্যটকের আনাগোনা বেশ খানিকটা কম। সুন্দর এই বিশাল ডাল লেকের পার বরাবর সোজা রাস্তা। দেখলাম সকাল সকাল মুঘল গার্ডেনেও পর্যটকদের আনাগোনা ইতিমধ্যেই শুরু হয়েছে, তবে ভিড় আগের তুলনায় অনেক অংশে কম। সেই মুঘল গার্ডেন ছাড়িয়ে আমরা এই পৌঁছে গেলাম শ্রীনগরের বিখ্যাত এবং অন্যতম পুরানো শালিমার বাগে। আমাদের শ্রীনগর ঘোরার আজ প্রথম গন্তব্য শালিমার বাগ। শ্রীনগরকে বলা হয় বাগানের শহরও বলা যেতে পারে, কারণ এখানে প্রচুর গার্ডেন্স রয়েছে, বাগ রয়েছে। তো তার মধ্যে অন্যতম হচ্ছে পুরনো শালিমার বাগ। তো শালিমার বাগে অন্যান্য সময় এলে দেখবেন এই জায়গাটা পুরো ভর্তি থাকে, কিন্তু এখন আজকের এই জুন মাসের 25 তারিখে একেবারেই ফাঁকা, টুরিস্টের দেখাই নেই বলতে গেলে। লোকাল মানুষরা কিছু রয়েছেন, তারা ঘুরতে আসছেন, আর আমরা টিকিট কেটে এখন ঢুকছি।
ইতিহাস অনুসারে শ্রীনগরের এই বাগগুলিকে মুঘল সম্রাটরা তার আনন্দ উৎসবের জন্য ব্যবহার করতেন। এই শালিমার বাগ 1619 সালে নির্মাণ করেন সম্রাট জাহাঙ্গীর। নাম দেন ফারাহ বাকস, যার অর্থ আনন্দদায়ক। পরবর্তীকালে মহারাজা রঞ্জিত সিং এর আমলে এই মার্বেল প্যাভিলিয়নটি ইউরোপীয় দর্শনার্থীদের জন্য অতিথিশালা ছিল। পরবর্তীতে মহারাজা হরি সিং এর শাসন আমলে প্রাঙ্গণের বিদ্যুতায়ন করা হয়। আহা, এই না হলে শালিমার বাগ। এই যে পিছনে এই যে দৃশ্যটা দেখছেন, এটা কিন্তু আপনি দেখতে পাবেন একমাত্র শালিমার বাগে এলেই। দারুণ সুন্দর লাগছে, কন্টিনিউয়াসলি সুন্দর ঝর্ণার মতো জল ঝরে পড়ছে। আর পিছনে ওই যে শালিমার বাগের ওই যে পিছনের বিল্ডিংটা, এটাই তার পরিচয়। তবে সেই তুলনায়, সেই সৌন্দর্য দেখার তুলনায় পর্যটকের সংখ্যা এখন শ্রীনগরে আজকের দিনে দাঁড়িয়ে অনেক অংশে কম। যা পর্যটক আসে তার হয়তো 5% পর্যটক এখন রয়েছে। পিছনে এই যে গাছগুলো দেখছেন, এগুলো সব হচ্ছে চিনার গাছ, মানে ইংলিশে যাকে বলে ম্যাপেল ট্রি। যখন আপনি সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের শুরুতে কাশ্মীরে আসবেন না, এই গার্ডেনের পুরো এই পুরো জায়গা দেখবেন এত চিনার গাছ চারিদিকে, খালি হলুদ আর অরেঞ্জ দেখবেন। তখন এত রঙিন কাশ্মীর কল্পনার বাইরে। আমি যখন প্রথম কাশ্মীর এসেছিলাম তখন সেই সিজনে এসেছিলাম, দুর্দান্ত লেগেছিল। শালিমার বাগ দেখে এরপর সেদিন আমরা পৌঁছে গিয়েছিলাম শ্রীনগরের বিখ্যাত পরিমহল, অর্থাৎ পরিদের প্রাসাদ দেখতে। এটি জাবারওয়ান পর্বতমালার চূড়ায় নির্মিত একটি 7 তলা বিশিষ্ট মুঘল বাগান। তৎকালীন মুঘল সম্রাট শাহজাহানের রাজত্বকালে এই বাগানটি ইসলামী স্থাপত্য এবং শিল্পের পৃষ্ঠপোষকতার একটি চমৎকার উদাহরণ, যেখানে খিলানযুক্ত একটি দরজা, সোপানযুক্ত বাগান এবং জটিল জলপ্রবাহ রয়েছে। এবং এখান থেকে দারুণ সুন্দর নিচে দেখা যায় দূরে শ্রীনগরের ডাল লেক সহ শহরটাকে। এর পাশাপাশি দেখলাম এখানে স্থানীয় পোশাকে ছবি তোলারও সুযোগ রয়েছে। পরিমলের পাশেই রয়েছে চশমাশাহী গার্ডেন, ঘুরে দেখে নিতে পারেন সেটিও। আমাদের গতবারের শ্রীনগর শহর ঘোরার সম্পূর্ণ ভিডিও আই লিঙ্কে দিয়ে রাখলাম, চাইলে সেটিও দেখে নিতে পারেন। কারণ এবারে আমাদের শ্রীনগর ঘোরার লক্ষ্য ছিল অন্য, আর সময় ছিল কম। তাই সেদিন ঘোরাঘুরির পর্ব মিটিয়ে সোজা চলে আসে আমাদের হোটেলে, একটুখানি বিশ্রাম নিয়ে আবার বেরিয়ে পড়ি কাশ্মীরের বিখ্যাত ওয়াজওয়ান খেতে। কাশ্মীরে এলে শুধু যে ঘুরবেন তা কিন্তু নয়, আপনাকে স্বাদ নিতে হবে লোকাল খাবার দাবারেরও। তাই ডাল লেকের পার বরাবর একটা অটো নিয়ে সোজা চলে আসি 12 নম্বর ঘাটের কাছে বিখ্যাত লাজিজ রেস্তোরাঁতে। এখানে নাকি পাওয়া যায় কাশ্মীরের সেই বিখ্যাত ওয়াজওয়ানের বেস্ট কোয়ালিটি খাবার। শ্রীনগর এলে সব থেকে ভালো যে খাবারটা আপনি খাবেন সেটা হচ্ছে ওয়াজওয়ান, এখানকার অথেন্টিক ডিশ। আর ওয়াজওয়ান খাওয়ার বেস্ট জায়গা হলো একেবারে ডাল লেকের কত নম্বর গেটটা, 12 নম্বর গেটের ঠিক পাশেই লাজিজ। এছাড়া আরেকটা অপশান আছে ভালো, সেটা হচ্ছে মুঘল দরবার। বাট অ্যাকর্ডিং টু দেবাশিস দা রায় দিয়ে আমি এর আগে কোনোদিন শ্রীনগর আসলেও এই ওয়াজওয়ান খাইনি। তো যারা খেয়েছে কোনটা ভালো, মুঘল দরবার না লাজিজ? মুঘল দরবার বা লাজিজ দুটোতেই খেয়েছি। মুঘল দরবার অনেক বেশি পুরনো, দাম অনেক বেশি, বা আমরা যারা দূরে থাকি, যারা কম বেশি কাশ্মীর আসি ঘুরতে বা কিছু, তারা মুঘল দরবারের নামই বেশি শুনেছি। বাট লাজিজ এখন বেস্ট, মানে সব দিক থেকে, কোয়ালিটির দিক থেকে হোক, অ্যাম্বিয়েন্সের দিক থেকে হোক, সব দিক থেকে লাজিজ। চলে যাচ্ছে আমাদের ওয়াজওয়ান। এই যে পাত্রতে সার্ভ করা হয়েছে এটা এখানকার অথেন্টিক ওয়াজওয়ান সার্ভিং প্লেট আর কি। তো এখান থেকেও আপনি খেতে পারেন, অথবা আপনি এই আপনার প্লেটে যে প্লেট এখানে দিয়ে গেছে সেরামিকের প্লেট, সেখানেও খেতে পারেন। এই হচ্ছে প্লেট। দেওয়াশিস সাজেশন দিল যে আগে চিকেনটা খেয়ে নাও, নাহলে মাটনে ঢুকে গেলে চিকেনটা ভালো লাগবে না। চিকেন খাওয়ার আগে শেষ করি। এত সুন্দর स्मेल ना, एमनी अपना खाবার इच्छा द्विगुण हो जाएगा। ये जो प्लेटर में आप लोग देते हैं तबक मांस, सीख कबाब और चिकन कबाब, इसके बाद कौन सा क्या क्या खाए? जैसे सर आपने पहले स्टार्ट किया है, ये हमारी थाली बनती है सर। हाँ थाली है ये, जिसका नाम है हमारा ट्रेडिशनल वाजवान। ट्रेडिशनल वाजवान। इसमें पहले राइस आएगा सर, और राइस के बाद इसमें उसके ऊपर से तबक मांस एक पीस रहता है, कबाब एक पीस रहता है, और वाजा चिकन एक पीस रहता है। अच्छा। और साथ में कुफ्ता टाइप का जिसको हम मेथी मांस बोलते हैं। हाँ हाँ हाँ, मेथी मांस। ये स्टार्टिंग पहले सर्व होता है सर। ये सर्व होने के बाद फिर डिशेस सर्व होते हैं। अच्छा। हमारे पास गुश्ताबा है, ये स्टार्टिंग रिश्ता से होता है सर। रिश्ता तो ये मटन कीमा से बनती है? बिल्कुल सर, ये स्टेपिंग होती है, इसमें कूटते हैं हम। इसका रिश्ता गोल मीट बॉल हम बोलते हैं। गोल मीट बॉल। ये थोड़ा स्पाइसी होता है ना? ये मीडियम स्पाइसी। अच्छा, मीडियम स्पाइसी होता है। उसके बाद ये सर्व होता है
फिर उसके बाद कोई राइस लेना चाहता है थोड़ा सा, उसके बाद रोगन जोश है। रोगन जोश, बिल्कुल सर। ये रोगन जोश है ना? ये रोगन जोश है सर, ये वाला रोगन जोश। हाँ जी। और रोगन जोश के बाद सर धनिया कोरमा, धनिया कोरमा बिल्कुल, जो बिल्कुल नॉन स्पाइसी है, इसमें कर्ड यूज होता है, कर्ड यूज होता है। फिर उसके बाद मिर्ची कोरमा सर। ये कौन सा मिर्च? मिर्ची कोरमा, मिर्ची कोरमा, चिली कोरमा के साथ। उसके बाद ये सर्व होता है, ये थोड़ा मीडियम से ज्यादा स्पाइसी, ज्यादा स्पाइसी। चिली कोरमा के बाद इसमें गुस्तावा, तो जो ईगोड में बनता है। अच्छा, ये जो लास्ट डिश सर्व होता ये है। दोनों बनने का तरीका तो एक ही है ना? मीट बॉल का एक ही तरीका है, लेकिन इसमें सर मीडियम स्पाइसी होता है, मीडियम स्पाइसी, इसमें रेड ग्रेवी होता है और इसमें योगर्ट होता है। स्टाइल अलग होता है। बिल्कुल कुकिंग स्टाइल होता है। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ। जय हो। প্রত্যেকটা মিলেই, প্রত্যেকটা স্টাইলের খাবারই পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা শুনলাম একটার পর একটা কীভাবে খেতে হয়। এই রিসটা কি খেতে ফাটাফাটি। দারুণ। এই ওয়াজওয়ান খেয়ে আমার অন্যবার পেটটা ভর্তি হয়, আজকে দেখি গলা পর্যন্ত ভর্তি হয়ে গেছে। কিন্তু দেবশিসদা রেকমেন্ড করে যে এখানে আরও একটা জিনিস আপনি দরকার, এখানে আরও একটা জিনিস নিয়ে খুব ভালো, সেটা হচ্ছে আইসক্রিম, ফ্রুট আইসক্রিম। এই হচ্ছে যেটা তুমি যেভাবেই ডেসক্রাইব করো দেখাও, কোনো অসুবিধা কিছু নেই, খেতেও ভালো। তবে তোমার তো ফ্যাট হয়ে যাবে, মেয়েরা আবার খাবো না, মোটা হয়ে গেলে বিপদ, মেয়েরা তাকাবে না, অত খেও না তুমি। এইটা যদি আমি না খাই তোমাদের হজম হবে তো? হ্যাঁ ভেবে নাও, এই তোমাদের হজম। কম খেলাম লাস্টে, বললাম যে একটুখানি বাকি। না রে ভাই, এটা খাবো, এইটা তো আমি খাবোই খাবো, সে তুমি যাই বলো আর নাই বলো। খাওয়া ডান। ওয়াজনের দামটা তো আপনাদের বলিনি, ওয়াজনের দাম হচ্ছে 1800 টাকা করে, সঙ্গে আইসক্রিম নিয়েছিলাম, ওটাই 399 টাকা, 400 টাকার মতো দাম ছিল। ফাটাফাটি খাবার, মানে দাম যেরকম, খাবারের কোয়ালিটিও কিন্তু সেই রকম लेवल चलना चाहिए ना कि कितना लेते हैं आप लोग, मतलब एक श्रीनगर सिटी टूर करने में एक ऑटो में अगर मान लीजिए 3-4 जाएगा, अच्छा, तो पूरा दिन श्रीनगर सिटी घूमेगा तो कितना लोगे आप लोग? लगभग 1500 रुपया। যদি আপনি সারাদিন একটা অটো বুক করে এই গোটা শ্রীনগর ঘুরতে চান তাহলে 1500 টাকা মতো পড়বে। পুরো যত রকমের আছে, যত যা সাইট সিন, মুঘল গার্ডেন, নিশাদ বাগ, শালিমার গার্ডেন, তারপর হচ্ছে পরিমহল, টিউলিপ গার্ডেনের সময় মানে যখন টিউলিপ হয় তখন টিউলিপ গার্ডেন, এই ডাল লেক সব ঘুরে দেখাবে। 1500 টাকা নেবে। যদি শঙ্করাচার্যের মন্দির যান তাহলে আরও এক্সট্রা কিছু চার্জেসরা ইনক্লুড নেয়। বার্গেনিং অবশ্যই। কাশ্মীর এলে একটা কথা মনে রাখবেন, কাশ্মীর এলে আপনি আপনার জীবনে যত বার্গেনিং ক্ষমতার তৈরি করেছেন, যেমন ধরুন ধর্মতলায় আমরা করি 500 টাকার জিনিস বলে আমরা শুরু করি 200 টাকা 250 টাকা থেকে, তাই তো? এখানে ঠিক ততটাই বার্গেনিং আপনাকে করতে হবে। মানে ধরুন বললে 1500 টাকা, আপনি শুরু করবেন 1000 টাকা 800 টাকা থেকে, ঠিক আছে? সেরকমভাবে কিন্তু করতে হবে যে কোনো জায়গায়। শুধু শ্রীনগর বললেন, এটা খুব সত্যি কথা বলছি। সোনমার্গ, গুলমার্গ, পেহেলগাম, কাশ্মীরের যে কোনো জায়গায় ড্রাই ফ্রুটসের দোকানে হোক, শিকারা হোক, ঘোড়া হোক, গাড়ি হোক, যা দাম বলবে তার অর্ধেক দাম বলুন, সবসময় এটা মাথায় রাখবেন। বার্গেনিং আমি যখন কাশ্মীর সিরিজ বানিয়েছিলাম তখন আপনাদের বলেছিলাম, এখনও আপনাদের বলছি। আর এখানে দেখুন এখনও প্রচুর ডাল লেকের আশপাশে প্রচুর সিকিউরিটি ফোর্স রয়েছে, যারা কিন্তু এই পুরো জায়গাটাকে সুরক্ষার বলয়ে মুড়ে রেখেছেন। तो पहलगाम की इंसिडेंट की वजह से उस पर थोड़ी ब्रेक लगी, तो तब के बाद फिर से टूरिस्ट आना चालू हो गया है। बिल्कुल टूरिस्ट आते हैं, टूरिस्ट हमारे मेहमान हैं, हम उनका पूरा ख्याल रखते हैं, ऐसी कोई बात नहीं है। वो आप इनको पूछ सकते हैं। अच्छा। जो भी जहाँ भी किसी स्टेट से भी टूरिस्ट आए, उससे आप इंटरव्यू लीजिए, बोलिए कि आपको किसी किस्म का कोई कष्ट हुआ या कोई दिक्कत हुई लोगों के साथ, मतलब हम उनको पूरा कोऑपरेट करते हैं। जी बिल्कुल कोऑपरेट करते हैं उनके साथ, चाहे वो हाउस बोट वाला हो, चाहे वो ऑटो वाला हो, चाहे वो गाड़ी वाला हो, चाहे वो शॉप वाला हो, चाहे वो घोड़ा वाला हो, बिल्कुल कोई घोड़ा वाला हो, कोई भी हो, व्हाटएवर, कोई भी, मतलब आम पब्लिक जो यहाँ की कश्मीर की है, हम पूरा कोऑपरेट करते हैं टूरिस्ट लोगों के साथ। थैंक यू सो मच दादा, थैंक यू सो मच। আচ্ছা, এতক্ষণ তো আপনাদের শ্রীনগরের নানান জায়গা ঘুরিয়ে দেখালাম, বেশ কিছু মানুষের সাথে কথাও বললাম, কিন্তু গতকাল আমরা ফিরেছি লাদাখ থেকে কার্গিল হয়ে সোনমার্গ হয়ে শ্রীনগর। তাই এই পর্বের সাথেই যুক্ত করে দিলাম আমাদের গতকালের সোনমার্গে থাকার অভিজ্ঞতা। আপনারা হয়তো এখন শ্রীনগর বা পেহেলগামের ভিডিও দেখছেন, এই ভিডিওর সাথে সাথে আপনাদের দেখায় আমি এখন রয়েছি সোনমার্গে। শ্রীনগর, পেহেলগাম, গুলমার্গ, সোনমার্গ সব জায়গাতেই খানিক একই রকম অবস্থা। একটা ভয় ভীতি কাজ করছে আপনাদের মনে, আমি বুঝতে পারছি, সেটাই স্বাভাবিক, কারণ নিউজ চ্যানেল যেভাবে জিনিসটা আমাদের সামনে প্রেজেন্ট করেছে বা করছে, ভয় পাওয়াটাই স্বাভাবিক। কিন্তু এখন আমি বর্তমানে দাঁড়িয়েছি সোনমার্গের একদম মেন টুরিস্টিক এরিয়াতে, যেখান থেকে ঘোরা নিয়ে দেখুন প্রচুর মানুষ ওই উপরে গিয়েছেন। আমরাও যখন এসেছিলাম সোনমার্গ তখন গিয়েছিলাম। এই দেখুন আপনাদের দেখাচ্ছি এখন
23শে জুন 2025-এ সোনমার্গের চিত্র যে কতটা ট্যুরিস্ট আছে বা নেই সেটা আপনারা নিজেরাই একদম ভিডিওর মাধ্যমে দেখতে পারেন। হোটেলগুলোতে ভাড়া কিন্তু কম, যে হোটেলে ভাড়া সিজনে 4000 5000 অবধি হয়, সেই হোটেলের রুমগুলোর মধ্যে 1200-1500 টাকাতেই দিয়ে দেবে। ঠিক আছে, মানে তুলনায় অনেক মানুষ ভয়ে আসছেন না, সেই জন্য ভালো ভালো প্রপার্টিতেও কিন্তু দাম অনেকটা 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 কম এখন এই মুহূর্তে। এই দেখুন সব পরপর এগুলো সব হোটেল, লেমন ট্রি থেকে শুরু করে বিভিন্ন 5 স্টার ক্যাটাগরি হোটেলও কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। বিশ্বাস করবেন, আমি এইমাত্র একজন ঘোড়াওয়ালার সাথে কথা বললাম, ওখানে সব দাঁড়িয়ে রয়েছে এখানে থাজিওয়াস গ্লেসিয়ার, যেটা নিতে প্রায় 3-4 হাজার টাকা, 2000-3 হাজার টাকা এক একটা ঘোড়া নেয়, সেটা এখন কত টাকা নিচ্ছে? 2000 টাকা 3000 টাকা ঘোড়া এখন মাত্র পার হেড পার ঘোড়া 600 টাকা করে নিচ্ছে, এত সস্তা এখন। তো আমার সাথে রয়েছে, আপনার নাম কে বলা? मेरा नाम शहजाद अहमद। उन्नी एखाने कैमरा छवि रील्स एगुलो तोलें। अभी हालात ठीक ठाक है, मैं देख रहा हूँ। टूरिस्ट कैसा है? टूरिस्ट भी ठीक आ रहा है, लगभग दिन से दिन बढ़ता जा रहा है ना। अभी तो ट्यूलिप का भी सीजन नहीं है, एप्पल का भी सीजन नहीं है, फिर भी लोग आ रहा है, मतलब आगे और आएगा। बढ़िया, ठीक है, थैंक यू सर। हम तो आते रहते हैं, हमको तो अच्छा लगता है कश्मीर हमेशा से। आप लोग आते हैं, हमको भी अच्छा लगता है। हाँ जी, आप हम लोग टूरिस्ट आएगा तभी तो टूरिज्म बढ़ेगा। ठीक है, थैंक यू सर। সত্যিই তাই, এই কাশ্মীরে যত উন্নতি হবে তত বাড়বে এখানকার শিক্ষা, তত পাল্টাবে এখানকার মানুষের মানসিকতাও, আর সঙ্গে বদলাতে হবে আমাদের পর্যটকদের ভাবনাও। দেখলাম শ্রীনগরের পথে একেবারে নবনির্মিত সেই সোনমার্গের বিখ্যাত সোনামার্গ টানেল। সোনমার্গের গল্প তো দেখালাম, তবে আজকে শ্রীনগরে দুপুরে একটুখানি রেস্ট নিয়ে বিকালে আবার চলে আসি ডাল লেকের পাশে। শ্রীনগর আসবো আর ডাল লেকে শিকারা রাইড করবো না, তা কি করে হয়? তাই বিকাল বিকাল সূর্যাস্তের আগেই শিকার রাইড করবো বলে চলে এলাম। তবে তার আগে একটা অভিজ্ঞতা আপনাদের শেয়ার করি। ওইদিকে পশ্চিম আকাশে সূর্য ডুবছে, তার প্রতিচ্ছবি প্রতিফলন করছে ডাল লেকের জলে, আর ডাল লেকের পাড়ে বসে আমরা এনজয় করছি বিকালটা। একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি, কারণ 22শে এপ্রিল আমি তখন ছিলাম সেদিন থাইল্যান্ডে, জেমস বন্ড আইল্যান্ড ট্যুরে গেছিলাম, সন্ধ্যেবেলা এসে খবরটা জানতে পারি। বাট সেদিনকে 22শে এপ্রিল দেবাশিস দা তার ট্যুর নিয়ে, তার টিম নিয়ে ছিল হচ্ছে পেহেলগামে। সেই 22শে এপ্রিলের ছোট্ট অভিজ্ঞতা তারা যখন ওখানে পেহেলগামে ছিল, তারাও মেবি যদি একদিন আগে পরে ঘটনা ঘটতো, তারাও হয়তো ওই সময় বৈষ্ণব ভ্যালিতে থাকতো আর কি। কারণ ম্যাক্সিমাম মানুষ সকালবেলা বেতাব ভ্যালি, আরু ভ্যালি, চন্দনবাড়ি করে, দুপুরে লাঞ্চের পর বিকালের ভাগে বৈষ্ণব ভ্যালিতে এনজয় করতে যায়। তো সেদিন কি ঘটেছিল বা কিরাম তোমাদের অভিজ্ঞতা ছিল? তোমরা কোথায় ছিলে সেদিনকে? এবার মার্চ এপ্রিল মিলিয়ে 5টা গ্রুপ ছিল, আর ওই গ্রুপটা ছিল আমার শেষ গ্রুপ। আচ্ছা, সেদিন 22 তারিখ আমরা সকালবেলা শ্রীনগর থেকে বেরোনোর কথা ছিল, কিন্তু যে কোনো কারণে হোক মানে বেশ কিছু গেস্ট বলেছিল যে সকালবেলা আরেকবার ডাল লেক যাবো, একটু লাল চক যাবো, যদি একটু পরের দিকে বেরোনো যায়। জেনারেলি কোনো সময় এটা মেনে নেই না আমরা, কারণ আমরা আমাদের শিডিউল অনুযায়ী ট্রিপ করাই সব ক্ষেত্রে, কারণ নিয়ম অনুবর্তিতাটা মাস্ট। সেদিন কোনো এক অজানা কারণে আমরা ভেবেছিলাম যে ঠিক আছে তাহলে লাঞ্চ করে আমরা বেরোবো, মানে দুপুরের লাঞ্চ শ্রীনগরে করে আমরা 2টো নাগাদ বেরিয়েছিলাম ফর পেহেলগাঁও। আর ঘটনাটা ঘটেছিল প্রায় 3টে সাড়ে 3টে নাগাদ, বৈশাখে যে ঘটনাটা ঘটেছিল। আমরা রাস্তায় যেতে যেতে সেভাবে খবর পাইনি, আমরা পেহেলগাঁও পর্যন্ত পৌঁছে গেছিলাম। আচ্ছা, ঠিক আছে, এবং পেহেলগাঁও পৌঁছে যাওয়ার পর পেহেলগাঁওয়ের যে এন্ট্রি পয়েন্ট আছে সেখানে সবার ফার্স্ট আমাদের গাড়ি আটকানো হয়। আচ্ছা, এবং আমরা দেখি যে আরও বেশ কিছু গাড়ি, মানে আমরা ওখানে পৌঁছানোর অ্যাটলিস্ট আধ ঘন্টা আগের থেকে গাড়ি আটকাচ্ছে। তো ওটা টপ মোস্ট সিজন, এপ্রিলের 10 তারিখ 15 তারিখ 20 তারিখ টিউলিপ গার্ডেন, উপরে বরফ সব কিছু থাকে। তো ওই টাইমে প্রচুর টুরিস্ট থাকে, হাউসফুল পেহেলগাঁও, এরকম একটা সিচুয়েশন। তা আধ ঘন্টা আটকে দিয়েছে। তো অলরেডি 100-150 টেম্পো, ছোটো গাড়ি বড় গাড়ি সব গাড়ি মিলিয়ে মিশিয়ে আটকে ছিল। তখন জানতে পারি ফার্স্ট যে এরকম একটা ঘটনা ঘটেছে। তারপর তো সিচুয়েশন খুব ক্রিটিক্যাল ছিল, এবং একদিকে উপরে হেলিকপ্টার যাচ্ছিল, আর একদিকে নিচে আর্মির মুভমেন্ট হচ্ছিল। আর্মি মানে একদম আর্মস অ্যান্ড অ্যামিনেশন সজ্জিতভাবে, মানে দৌড়ানো থেকে শুরু করে গাড়ি করে যাওয়া থেকে শুরু করে হুটার বাজিয়ে, মানে সে পুরো যুদ্ধকালীন পরিস্থিতি। আর অ্যাম্বুলেন্স যে যাচ্ছিল, কত অ্যাম্বুলেন্স গেছে আর তার কোনো হিসেব নেই। মানে এমন একটা সিচুয়েশন ছিল, আমি লাইভও করেছিলাম ওইখান থেকে।
পেহেলগাঁও থেকে। তো তোমরা টিমে কতজন ছিলে সেদিনকে? আমাদের টিমে তখন ছিল 39, 39 জন। 39 জন। তো তোমরা কি পেহেলগামে শহরে ঢুকতেই পারোনি? না, আমরা পেহেলগাঁও শহরে ঢুকেছিলাম, মানে ঢোকার চেকপোস্ট যেটা আছে সেই চেকপোস্টে আটকে ছিল। মানে একটা জিনিস কি তুমি বুঝতে পারলে বা মানে কি করলে যে যদি সেদিনকে হয়তো সকাল সকাল যদি তোমরা বেরোতে, কোইন্সিডেন্টলি হয়েছে, এরকম হয় না তো বলছি, যদি তোমরা সেদিন সকাল সকাল আমরা যদি সেদিন সকাল যেরকম হয় যে শ্রীনগর থেকে পেহেলগাঁও যাচ্ছি, সকাল 10টায় বেরোনো হয়, ব্রেকফাস্ট করে 9:30 হোক 10টা হোক, তাহলে তো আমরা অলরেডি 2টোর মধ্যে পেহেলগাঁও ঢুকে যেতাম। কারণ এখান থেকে মোটামুটি 2 ঘন্টা 90 কিলোমিটার, 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা লাগে। তো 2টোর আগে ঢুকে যেতাম, দুপুরবেলা লাঞ্চ করে কেউ হয়তো বৈশাখ চলেও যেত। তো কি হতো জানি না, মানে সেদিনের সিচুয়েশান খুব খারাপ ছিল। এবং আমরা সেদিনই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের সিকিউরিটি সবার আগে, যেহেতু আমাদের সাথে গেস্ট আছে, তো আমরা ওইখানে বেশি সময় নষ্ট না করে, যখনই কনফার্ম হয়েছিলাম যে এখানে যাওয়া হবে না, টেরোরিস্ট অ্যাটাক হয়েছে এবং সিচুয়েশান কন্ট্রোলে নেই, টেরোরিস্টরা কোথায় গেছে জানি না, কোন দিকে পালিয়েছে জানি না, ক্ষয়ক্ষতি যে কোনো মুহূর্তে হতে পারে। আর ক্ষয়ক্ষতি মানে সেটা জীবন সংশয়ের মতন ব্যাপার। কাজেই এতগুলো টুরিস্ট, এতগুলো গেস্ট নিয়ে রিস্ক আমরা বিন্দুমাত্র নেইনি। যে খরচা হয় হোক, আমরা গো ব্যাক টু শ্রীনগর, আমরা শ্রীনগর আসবো, যা খরচা হবে এক্সট্রা হবে। সব ট্যুরে যে লাভ হবে এরকম না, কোনো ট্যুরে লসও হতে পারে। আর এটা তো একদম ইমার্জেন্সি একটা কারণ, সবার আগে সেফটি মাস্ট, কারণ যারা আমাদের সাথে ঘুরতে এসছে তাদের সেফটি মাস্ট। তোমার কি মনে হয়, মানে সেদিনকে তুমি ওখানে স্পটে উপস্থিত ছিলে, অনেকে বলছে আর্মির গাফিলতি, অনেকে বলছে সরকারের গাফিলতি, অনেকে বলছে ইন্টেলিজেন্সের গাফিলতি, মানে তোমার সেদিনকে ওই জায়গায় দাঁড়িয়ে তোমার কি মনে হয়েছে, মানে কি হতে পারে? সিচুয়েশন খুব খারাপ ছিল, এ নিয়ে কোনো সন্দেহ নেই যে সিচুয়েশন খুব খারাপ ছিল। যেভাবে ঘটনা ঘটেছে আর যা ঘটেছে তার থেকে খারাপ, তার থেকে নিন্দনীয় ঘটনা কিছু হয় না। মানে এরকম যে হতে পারে টুরিস্টদের সাথে, এরকম ঘটনা যে ঘটতে পারে, এটা কারোর চিন্তা ভাবনাতেও আসবে না। কিন্তু এবার যদি বলো যে ওখানে পুলিশ, ওখানে আর্মি, ওখানে ইন্টেলিজেন্স, কারণ ওটা তো আমি যতটা জানি যে বৈষ্ণব ভ্যালি যাওয়ার রাস্তাটা খুব চড়া এবং খুব মানে জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, ঘোড়া ছাড়া যাওয়া যায় না, গাড়ি ঘোড়া যায় না, মানে গাড়ি যায় না, ঘোড়ায় যায় শুধুমাত্র, বা পায়ে হেঁটে যেতে পারো। তো সেখানে কি আর্মি ক্যাম্প ছিল বা নেই? আর্মি ক্যাম্প পারফেক্ট বৈশারণে নেই, কিন্তু বৈশারণের উপরে আছে। আচ্ছা, কিছু কিছু সমস্যা যেগুলো কেন হয়েছে, কী জন্য হয়েছে, গভর্নমেন্টের হয় নিশ্চয়ই রিচেক করে দেখেছে, বা আরও রিচেক করে দেখার জায়গা হয়তো আছে। কারণ প্রথমত ইন্টেলিজেন্স যদি জানতো যে এরকম ঘটনা ঘটবে তাহলে নিশ্চয়ই ব্যবস্থা নিত, সেই হিসাবেই নিত। কারণ কাজেই ইন্টেলিজেন্স কোনো ইনপুট সেভাবে ছিল বলে মনে হয় না, 1 নাম্বার। 2 নাম্বার, ঘটনা ঘটার পর, ঘটনা যখন ঘটছে, খবর যখন এসছে, তারপরে আমার যতটুকু ধারণা, বৈশারম তো আমি নিজেও গেছি বেশ কয়েকবার, ঘোরা করেই গেছি। নর্মালি হেঁটে যাওয়া নর্মাল টুরিস্টদের পক্ষে মুশকিল, কিন্তু আর্মির কাছেও ঘোরা আছে, বা আর্মির কাছে হেলিকপ্টার আছে, পেহেলগাঁওতে এয়ার বেস আছে। তো হেলিকপ্টার নিয়েও ওখানে পর্যবেক্ষণে অ্যাটলিস্ট 15-20 মিনিট খবর পাওয়ার পর 15-20 মিনিট 25 মিনিটে যাওয়া উচিত ছিল। এখন আমার রেসপেক্টে সেদিন যেহেতু আমি ওখানে ছিলাম, আমার মনে হয়েছে যে আর্মি অ্যাক্টিভিটি যা হচ্ছে সেগুলো রাস্তার মধ্যে, উপরে কিছু হচ্ছে, উপরে হয়েছে, কিন্তু সেটা পরে হয়েছে, আরও আগে হওয়া উচিত ছিল। কারণ আর্মির কাছে সেই ফ্যাসিলিটিস আছে, পাকিস্তানের ডাইরেক্ট সহযোগিতা আছে, বা লোকাল কিছু ইনপুট বা লোকাল কোনো সাহায্যও আছে। লোকাল কাশ্মীরিদের মধ্যেও বিচ্ছিন্নতাবাদী যারা, হ্যাঁ, বিভিন্ন ভিডিওতে বোঝা যাচ্ছে, কারণ কোথায় রুট হবে এগুলো, কারণ ওই জায়গা থেকে কত বড় ওপেন ভ্যালি থেকে আসা যাওয়া, হ্যাঁ, কোথা থেকে আসবে, কোথায় যাবে, ঘটনা ঘটার পর কোন দিকে পালাবে, তো সব কিছুই ওদের কাছে পারফেক্ট ছিল। কারণ পারফেক্ট না থাকলে এত সুন্দর করে এক্সিকিউট করা যায় না। যে ঘটনা ঘটানোর পরে এত সুন্দরভাবে পালিয়ে গেল, এবং আমাদের দেশের আর্মি থেকে শুরু করে সমস্ত এজেন্সি হাজার চেষ্টা করো, আজকে 2 মাস অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু এদের কিচ্ছু ধরা যায়। তো এটা তো ব্যর্থতা। আর এখন সিকিউরিটি অনেক হাই, আপনাদের দেখানোর চেষ্টা করবো। এরকম ডাল লেক বরাবর প্রচুর সিকিউরিটি, মানে এত সিকিউরিটি আমি এর আগে কোনোদিন কাশ্মীরে পাইনি। এবারে একটু যেন বেশিই সিকিউরিটি রয়েছে শ্রীনগর শহরের আশপাশে, ডাল লেকের আশপাশে। শ্রীনগর, পেহেলগাঁও সব জায়গাতেই অনেক সিকিউরিটি, কিন্তু ঘটনাটা হচ্ছে আমার আগেও লাদাখ ছিল, জুন মাসের 1 তারিখেও আসলাম, এইবার এসে তো পরপর বেশ কয়েকদিন ধরে আছি, 4 দিন হল মনে হয় আছি আজকে নিয়ে। তো ঘটনাটা হচ্ছে সিকিউরিটি অনেক আছে, কিন্তু ওই 22শে এপ্রিলের কোনো ইনপুট ছিল না, এবং 22শে এপ্রিল ওই ঘটনা ঘটার পরেও এদের ধরাটা উচিত ছিল, যেটা ধরা গেল না। যাই হোক, নিশ্চয়ই আমি শুধু ভাবছি, আমি সেদিনকে থাইল্যান্ডে ছিলাম, আমি সন্ধ্যাবেলা, কারণ ওখানে তো 1.5 ঘন্টার সময় এগিয়ে, আর আমি যেখানে গেছিলাম ওখানে কোনো নেটওয়ার্ক ছিল না।
আমি যখন রাত 8টার সময় ওখানে স্থানীয় সময় রাত 8টায় যখন বাড়ি ফিরলাম তখন এসে খবরটা পাচ্ছি, অল্প অল্প খবর, তখনও ওইভাবে বিশাল খবর কিছু মানে অনলাইন সোশ্যাল মিডিয়াতে ছড়ায়নি। এবার আমি যখন প্রথম বিষয়টা সম্বন্ধে প্রথম অবগত হলাম, আমি ভাবছি দেবাশিস দারও তো আজকেই পেহেলগাম যাবার কথা, কারণ দেবাশিসরা কালকে শ্রীনগরতে আমাকে বললো যে কালকে পেহেলগাম যাবো, তাহলে আজকে নিশ্চয়ই দেবাশিসরা পেহেলগাম গেছে, পেহেলগাম গেলে দুপুরের মধ্যেই পৌঁছে যাবে, বিকালে নিশ্চয়ই বৈষ্ণব ভ্যালি যাবে। ভাগ্যটা ভালো ছিল, মানে তুমি ভাবো 39 জনকে নিয়ে 22 এপ্রিল দেবাশিস দাদের পেহেলগামেই থাকার কথা, বৈষ্ণব ভ্যালিতেই যাওয়ার কথা। ভাগ্যের কি পরিহাস, কোনো কারণে সেই জিনিসটা টাইমটা চেঞ্জ হয়ে গেল, ফলে তারা পৌঁছাতে পারলো না বৈষ্ণব ভ্যালি বিকালে। এই সন্ত্রাসবাদীরা চাইবেই যে কাশ্মীর বিচ্ছিন্ন থাক, এত উন্নতি না হোক, টুরিস্ট না আসুক অংশ থেকে, কারণ কাশ্মীর যদি বিচ্ছিন্ন থাকে, কাশ্মীরের যদি উন্নয়ন না হয়, তাহলে কাশ্মীরের এই যে যারা বিচ্ছিন্নতাবাদী, যারা কাশ্মীরকে অন্য সেন্সে দেখে, অন্যভাবে দেখে, বা আমাদের দেশকে শ্রদ্ধা ভালোবাসা নেই, বা দেশবিরোধী কথাবার্তা বা সব মিলেমিশে যেটা আছে, অবশ্যই আছে এখনো, কিন্তু সেটা যত কাশ্মীরের উন্নতি হবে, যত ডেভেলপমেন্ট হবে, এই যে বন্দে ভারত শিল্প বাড়বে, ট্রেন চালু হয়েছে, সব মিলেমিশে এগুলো কমছে। আজ থেকে 10 বছর আগে যা ছিল আজকে তার থেকে কমেছে তো, আজ থেকে 20 বছর আগে যা ছিল এখন তার থেকে কমেছে তো। এখন এই যে কাশ্মীরিরা মূল স্রোতে ফিরছে, পড়াশোনা করছে, জানছে, শিক্ষিত হচ্ছে, দেশের বিভিন্ন জায়গায়, দিল্লি থেকে শুরু করে চেন্নাই, ব্যাঙ্গালোর, সব জায়গাতে কাশ্মীরি করছে, এইগুলো পাকিস্তানে সহ্য হচ্ছে না, তাই 2 বছর 4 বছর অন্তর অন্তর কিছু একটা ঘটনা ঘটানোর চেষ্টা করছে, আর সেটা নিয়ে মানুষকে আটকে রাখার চেষ্টা করছে। দলাদলি করি, হিন্দু আলাদা মুসলিম আলাদা, তাহলে আমরা নিজেদেরকেই নিজেরা পিছিয়ে দেবো আরো। তো সেই জায়গায় দাঁড়িয়ে কাশ্মীর আসুন, অবশ্যই এদের ভয়ে আমরা ভীত সন্ত্রস্ত হয়ে কাশ্মীর বয়কট করব না, কাশ্মীর আমরা আসবো। আমি অ্যাজ এ ট্রাভেল এজেন্সি চালাই বলে বলছি না, আপনি আমাদের সাথে আসুন, আমরা পর্যটক হিসেবে সাথে আসুন, আমরা পর্যটক হিসেবে নিজেরা আসুন, ঠিক আছে? মানে অ্যাজ এ পর্যটক, এই যে এখন যদি ডাল লেক দেখাই এই সিজন, মানে যদি সৈকত দেখাও যে কত শিকারা ঘুরে বেড়াচ্ছে, কত পর্যটক, এখন কিন্তু না টিউলিপ, না বরফ, না আপেল, কিছুই নেই। মানে কাশ্মীরের, যদিও কাশ্মীর যে কোনো সময় আসলে ভালো লাগবে, কিন্তু কাশ্মীরের প্রপার যে 3টে সিজন, সেই 3টের কোনোটাই এখন না, তাও 2 মাস এত মানুষ। তারপরেও ফেসবুকে আমরা বিপ্লব যারা করছি, বিভিন্ন গ্রুপে যারা লিখছি যে কাশ্মীর বয়কট, কাশ্মীর বয়কট, কী লাভ কাশ্মীর বয়কট করে, কী লাভ হবে কাশ্মীর না এসে? এরকমটা নয় যে কাশ্মীর না আসলে কোনো লাভ আমাদের হবে, বরঞ্চ কাশ্মীর আসলে কী হবে, কাশ্মীরের পর্যটন শিল্প আরও বাড়বে, কাশ্মীরের লোকাল লোকেদের কাছে হাতে আরও টাকা আসবে, এবং তাদের ঘরের বাচ্চারা আরও শিক্ষিত হবে, এবং যেভাবে দিনের পর দিন গভর্নমেন্ট বছরের পর বছর ধরে চেষ্টা করছে ডেভেলপমেন্ট বাড়িয়ে, পর্যটন শিল্প বাড়িয়ে কাশ্মীরের উন্নতি করা, এবং পাকিস্তান আর ইন্ডিয়ার মধ্যে যে একটা হিউজ পার্থক্য, যে ওখানে 500 টাকা কিলো আটা, আমাদের এখানে 50 টাকা কিলো আটা, সেই যে ব্যাপারটা আরও বেশি প্রকট করার, আরও বেশি কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের আরও বেশি বিচ্ছিন্ন করতে হবে। সেটাই, ঠিক আছে? যারা বিচ্ছিন্নতাবাদী তাদের আরও বিচ্ছিন্ন করতে হবে, চেষ্টা করতে হবে তাদেরকে আরও মূল স্রোতে নিয়ে আসার। তা সেটা করতে গেলে ডেভেলপমেন্ট দরকার, সেটা করতে গেলে পর্যটন শিল্প। দেখুন, আমরা আফটার অল মানুষ, এবং বাঙালিরা ঘুরতে ভালোবাসি। কাশ্মীর আজকে আসবো না, কালকে আসবো না, পরশুদিন ঠিকই আসবে। বড় কথা আমাদের দেশ, হ্যাঁ এক্স্যাক্টলি। আমরা কাকে বয়কট করবো? আমাদের দেশের একটা পার্টকে বয়কট করবো? কেন বলছি, কি জন্য বলছি আমরা জানি না। আমরা কেন বলছি? দেশের সেনাবাহিনীর উপর কি আমাদের ভরসা নেই? হয়তো ঘটনা ঘটেছে, ইন্টেলিজেন্স সবসময় পাওয়া যায় না, হয়তো ওদের আরেকটু আগে পৌঁছালে ভালো হতো। সে তো আমার বাড়ির পাশে আগুন লাগলেও আমরা বলি, যখন আমার বাড়ি বা আমার পাশের বাড়িতে আগুন লাগে, যে দমকলটা কেন 5 মিনিটে আসলো না? কিন্তু এটাও তো ভেবে দেখতে হবে যে দমকল কর্মী যারা ছিল তারা কতটা রেডি ছিল, কতটা দূর থেকে এসেছে, আদৌ তাদের পর্যাপ্ত জিনিসপত্র নিয়ে আসতে যে সময়টা লেগেছে, কেন ওরা দেরি করবে বিনা কারণে? তো আমার বাড়িতে আগুন লাগলে যেরকম সিচুয়েশন হয়, তা আমার দেশ, তো আমার দেশের একটা পার্ট যদি খারাপ থাকে আমার কি করে ভালো লাগতে পারে? আমার দেশের সেনাবাহিনীর উপর কেন আমাদের আশা ভরসা থাকবে না? তো কেন আমরা বয়কট করবো? কোনো কারণ নেই, একদমই তাই। আমরা অবশ্যই আবারও কাশ্মীর ঘুরতে আসছি, আগামী দিনও আসবো, আপনারাও আশা করি আসবেন। এরকম টাইপের জ্যাম এখনই বিকালবেলা, ঠিক আছে? কাশ্মীর আবার সুস্থ হচ্ছে, স্বাভাবিক হচ্ছে, আপনারাও আসুন, সেই আশায় থাকবো। বাট ওই দাগটা ক্ষতটা রয়ে যাবে আর কি। যখনই এরপরে বৈষ্ণব ভ্যালি যাবো, এখন বন্ধ, পরবর্তীতে যখনই যাব, আগেও গিয়েছি, তখনই আবার ওই দাগটা দগদগে হয়ে উঠবে আর কি, এটাই। যাক, এখানে রাত 7:30 8টা অবধি
ভালো মতন আলো থাকে, তাই ওই বিকাল মানে খুব 4টে 3টে এরকম না করে আপনি যদি 5:30 6টা করে আসেন, একটা মনোরম পরিবেশে আপনারা এই শিকারা রাইড করতে পারেন। এবং প্রচুর শিকারা, মানে আমরা এখন রয়েছি ঘাট নাম্বার কততে, ঘাট নাম্বার 9-এ। বিভিন্ন ঘাটে প্রচুর শিকারা কিন্তু আপনি পাবেন এবং প্রচুর মানুষ আপনাকে ঘিরে ধরবে আর কি শিকারা চাপার জন্য। তো সেখানে কিন্তু দরদাম করে নেবেন, যে কাজটা এখন দেবাশিস দা করছে আর কি। 3 লাখ চলো তুমি এদিকে চলে এসো বনের পাশে। 8টা পয়েন্ট দেখাবে। কি কি পয়েন্ট দেখাবে? 8টা পয়েন্ট যেগুলো থাকে पॉइंट बराबर। कौन सा पॉइंट दिखाओगे आप लोग? अच्छा, গোল্ডেন লেক, নেহরু পার্ক, হ্যাঁ, মিনা মার্কেট। কত টাকা হলো? শুটিং হয়েছিল। কত টাকা হলো রাজি? 550 টাকা। 550 টাকা। এটা কি আরো কমসম হয় নাকি এরকমই থাকে? আরো কমসম হয়, কিন্তু ঘটনাটা হচ্ছে মানে সিচুয়েশন অনুযায়ী, এখনকার সিচুয়েশনে বার্গেনিং করলে আরো কমে হতে পারে, তবে জেনারেলি পার পার্সনই 300-400 টাকা লাগে, মানে 1000-1200 টাকা নিচে হয় না। আচ্ছা, এখন সিচুয়েশন খারাপ আছে, ওদের বিক্রি বাট্টা কম আছে। আচ্ছা, টুরিস্ট একটু কম আছে, সব মিলে মিশে বুঝলাম। আমাদের সিজনও নয় এখন। দরদাম করে ভেসে পড়লাম ডাল লেকে একটা শিকারায়। ব্যুৎপত্তি অনুসারে কোনো এক কালে কারাকোরাম এবং পীরপাঞ্জালের মধ্যে বিশাল জলাভূমি টেকটনিক শিফটের কারণে শুকিয়ে সৃষ্টি হয় এই কাশ্মীর উপত্যকার। প্রায় 18 বর্গ কিলোমিটারের বিশাল এলাকা জুড়ে অবস্থান করছে কাশ্মীরের মধ্যমণি এই ডাল লেক। আবার চাইলেই এই ডাল লেকে শিকারা রাইডের পাশাপাশি কয়েক হাজার টাকা খরচ করলেই রাত্রি যাপন করতে পারেন এই বিলাসবহুল হাউসবোটগুলোতে। শুধু যে আপনি জলে ভাসবেন ডাল লেকে তা কিন্তু নয় একেবারে। আশপাশে প্রচুর ছোট ছোট শিকারা আসবে, কোনোটাতে থাকবে কফি, চা, কাওয়া, কোনোটা থাকবে ড্রাই ফ্রুটস, কোনোটা থাকবে ফ্রুট চাট, আবার কোনোটাতে থাকবে এরকম গিফট আইটেম জিনিসপত্র যেগুলো আপনারা কিনতে পারেন। মাকবুল ভাইয়ের কথায় জানতে পারলাম আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম গন্তব্যে। এর নাম বারা ডাল লেক। ডাল লেকের এই অংশ জাবারওয়ান পর্বতমালার একেবারে নিচে, আর এই অংশ অন্য অংশের তুলনায় একেবারে উন্মুক্ত এবং অংশে অনেকটা বড়, তাই নাম বারা ডাল লেক। मिशन कश्मीर ना, वो कितना, कौन से साल में हुआ था वो? 2001 में। 2001 हो गया, 25 साल पहले हुआ था। 2001 नहीं, 2002 में। नहीं 2001। আরে 2001 এ শুটিং হলো, 2002 এ সিনেমাটা বেরিয়েছিল। এই যে সাদা বিল্ডিংটা আপনাদের দেখালাম, এখানে শুটিং হয়েছিল মিশন কাশ্মীরের, মানে ঋত্বিক রোশন, প্রীতি জিন্টা, সেই বুম্বরো বুম্বরো সাদা বুম্বরো, আহা কি সুন্দর গান, এখনো কানে বাজে। সেই গানের শুটিং হয়েছিল ঠিক এই জায়গায়। প্রীতি জিন্টা কান মে পুরো কাশ্মীরি লাগা। আমাদের শিকারা মোট 8টা পয়েন্ট ঘুরিয়ে দেখাবে আমাদের। বারা ডাল লেক দেখে এরপর আমরা সরু ডাল লেকের অংশ ধরে ঢুকে পড়লাম ভেতরে। ওই যে দূরে যে বাড়িটা দেখা যায়, ওখানে নাকি শুটিং হয়েছিল হায়দার মুভির। এই ঠিক এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িটার এখানে শুটিং হয়েছিল শাহিদ কাপুরের হায়দার মুভির শুটিং। তো এই পয়েন্টও কিন্তু আপনার এই 8টা পয়েন্টের মধ্যে ইনক্লুড। এই দেখুন এখানে লেখাও রয়েছে हैदर मूवी डान हेयर। केसर कितने करके? केसर दिया 170 ग्राम। 170 ग्राम है इसमें। 1 ग्राम 170 खाओ। तो सरकारी रेट तो कितना है? सरकारी रेट तो 250 है ना, तो इससे कम कैसे दे रहे हो आप लोग? আচ্ছা, এগুলো কোনো কিছু দিয়ে পা দেবেন না, ঠিক আছে? এগুলো কিন্তু একটাও আসল নয়, ঠিক আছে? ये होता है इसका परख। अच्छा, जब केसर परखना होता है पानी में डालना होता है। हाँ हाँ। उसके बाद ये धीरे धीरे अपना जूस देता है पीला। अच्छा, लाल। अच्छा, छोड़ना चाहिए पीला। पीला। अगर लाल छोड़ा फिर वो कलर वाला है। अच्छा, पीला छोड़ा फिर असली है। असली वाला है। मगर एक बार नहीं, 10 बार भी वॉश करो, 10 बार ये पीला ही देगा। और ये दूध में घुल जाता है? दूध में घुलेगा नहीं, खाली पीला जूस देगा। अच्छा, बस ये देखो। उसके बाद इसको अंदर से देखना होता है। अच्छा, ये इसकी औकात होती है अंदर से। अब वो बाहर आ गई। हाँ, रंग हो गया, रंग हो गया पीला। केसर ये कितना करके ले रहे हो आप लोग? 170। ये तो कितना ग्राम है? 1 ग्राम। ততক্ষণে পশ্চিম আকাশে সূর্য পৌঁছে গিয়েছে একেবারে দিগন্তের কাছে। সন্ধ্যা নামতেই শিকারা রাইড সম্পূর্ণ করে আমরা পৌঁছে গেলাম শ্রীনগরের বিখ্যাত লাল চক ঘণ্টাঘরে। দেখুন এখন 7টা 56 বাজে, আর আজকে কিন্তু মঙ্গলবার।
আমরা সারাদিন আপনাদের ঘুরে দেখাচ্ছি শ্রীনগরের নানান অংশ, কারণ এখন অনেকের মনের মধ্যেই নানা সংশয় রয়েছে, নানা চিন্তা রয়েছে, সেটা থাকাই স্বাভাবিক। 2 মাস কেটে গিয়েছে, আস্তে আস্তে করে কিন্তু কাশ্মীর শ্রীনগর ফিরছে তার পুরনো ছন্দে। এখন রাত 8টার সময় আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক লাল চকে ঘণ্টাঘরের সামনে। এখানে দেখুন কত মানুষের আনাগোনা, লোকাল মানুষ তো রয়েছেই, তবে তাছাড়াও কিন্তু প্রচুর ট্যুরিস্ট বিভিন্ন রাজ্যের তারাও কিন্তু রয়েছে। তাই এখন আর কোনো ভয় সংশয় রাখবেন না, চলে আসুন কাশ্মীর ঘুরতে। তবে একটা কথা যেটা আমি সকালেও আপনাদের বললাম, এখন কিন্তু পেহেলগামের বেতাব ভ্যালি শুধুমাত্র খোলা, আরু ভ্যালি, চন্দনওয়ারি, আপনার বৈষ্ণব ভ্যালি এগুলো কিন্তু বন্ধ। এছাড়া ইউজমার্গ এমনকি দুধপাত্রি এগুলো কিন্তু বন্ধ, শুধু খোলা রয়েছে সোনমার্গ এবং গুলমার্গ শ্রীনগরের অংশ, এগুলোই কিন্তু খোলা রয়েছে, বাকি কিন্তু বন্ধ। সেইটা মাথায় রেখে আসবেন। এবং মানে শ্রীনগর আসলে যেখানে শপিং করতে হয় সেটা হচ্ছে এই ঘণ্টাঘর বা লাল চকের আশপাশে প্রচুর দোকান রয়েছে, সেখান থেকে আপনারা নানান কিছু শপিং করতে পারেন, বাড়ির জন্য গিফট কিনে নিতে পারেন, আর এখানে বসে আড্ডাও দিতে পারেন। চারিদিকে প্রোটেকশান ভরপুর, তাই চিন্তার কোনো কারণ নেই। ধীরে ধীরে কাশ্মীর শ্রীনগর ফিরছে তার পুরনো ছন্দে। সারাদিনে ঘোরাঘুরির পর যেটা বুঝলাম, সবকিছুর পর ভূস্বর্গ আবারও ফিরছে ধীরে ধীরে তার পুরনো রূপে। সেদিন সন্ধ্যায় আমরা চলে গেছিলাম ডাল লেকের সামনে আবারও, কারণ সন্ধ্যায় ডাল লেকের সামনে বিভিন্ন দোকানে বসে লোভনীয় সব খাবার দাবার। সেরকমই একটা দোকান এই মাছ ভাজার। বরাবরই আমরা শ্রীনগর এলে এখান থেকে মাছ ভাজা খাই। আর এভাবেই শেষ হলো আমাদের আজকের এই শ্রীনগরের গল্প। একটু অন্য রকমের গল্প তুলে ধরার চেষ্টা করলাম শ্রীনগরকে ঘিরে বা কাশ্মীরকে ঘিরে। আগামী দিনে যাতে আপনারা কাশ্মীর প্ল্যান করলে কোনো সমস্যা না হয় বা কোনো মনে আশঙ্কা না থাকে। পরে পর্বে নিয়ে ফিরবো শ্রীনগর থেকে কাটরা অবধি বন্দে ভারত এক্সপ্রেস, যা ছুটবে পৃথিবীর সর্বোচ্চ রেল সেতু চেনাব ব্রিজের উপর দিয়ে। সেই গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে, চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন দেখা হচ্ছে পরের গল্পে।